বন্ধুরা, ভাবুন তো যদি আপনার রাজ্যে 100টি সরকারি চাকরির মধ্যে 70টি আগে থেকেই সংরক্ষিত থাকে আর সাধারণ মেধাবীদের জন্য পড়ে থাকে মাত্র 30% সুযোগ। তবে ওই রাজ্যের তরুণ প্রজন্ম কি করবে? তারা কি শান্ত থাকবে নাকি রাজপথে নেমে আসবে? জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ঠিক এই প্রশ্নটাই তুলেছেন এবং কেন্দ্র সরকারকে একটি ভয়াবহ জেন জি স্টাইলে গণ আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে। কেন এই অগ্নিগর্ভ পরিস্থিতি? কেন সাধারণ মেধাবীরা আজ কোন ভাষা? আজ জিওটিকেনের এই বিশেষ ভিডিওতে আমরা এই ভূ রাজনৈতিক সংকটের গভীরে যাব। পুরো বিষয়টি বুঝতে এই ভিডিওটি শেষ পর্যন্ত আপনি দেখুন। প্রত্যেকটা সমস্যা ক্রিয়েট হয়, সমস্যা আলোচনা করাও কিন্তু আমাদের কর্তব্য বলে মনে করি। চলুন আমরা আলোচনায় চলে যাই। দেখুন, বর্তমানে জম্মু বা কাশ্মীরে রিজার্ভেশনরা সংরক্ষণ নিয়ে এক বিশাল বিতর্ক তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ দাবি করছেন যে যদি কেন্দ্র সরকার এই সমস্যার দ্রুত সমাধান না করে তবে সেখানে একটি বড় ধরনের ছাত্র আন্দোলন বা জেনজির আন্দোলন হবে বা প্রতিবাদ হবে। এই সমস্যার মূলে রয়েছে 2024 সালে হয়ে যাওয়া বড় পরিবর্তন, যেখানে মোট সংরক্ষণের 43% বাড়িয়ে 1,70,000 করে দেওয়া হয়েছে। এর ফলে সাধারণ বা ওপেন মেরিট ক্যাটাগরির জন্য পড়ে আছে মাত্র 30%। ভাবুন একবার, শিক্ষিত তরুণদের মধ্যে কতটা ক্ষোভ দানা কেটেছে আর বাড়ছে, প্রতিনিয়ত বাড়ছে। জম্মু কাশ্মীরে সংরক্ষণ ব্যবস্থা ভারতের অন্য অংশের চেয়ে কিছুটা আলাদা। সেখানে শুধু এসসি, এসটি, ওবিসি নয়, বরং আরো কিছু বিশেষ ক্যাটাগরি আছে। আসলে এই পরিবর্তনটা হলো কোথায়? দেখুন, 2024 সালে জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচনের আগে যখন সেখানে লেফটেন্যান্ট গভর্নর বা এলজি শাসক ছিল, তখন সংরক্ষণ নীতিতে বড় বদল আনা হয়। যেমন তপশিলি উপজাতি বা দেশি কোটা। কিরকম? আগে এটি 10% ছিল, যা বাড়িয়ে এটিতে 20% করা হয়। পাহাড়ি সম্প্রদায়ের অন্তর্ভুক্তিকরণ, সেটা কিরকম? দেখুন, সরকার পাহাড়ি নৃগোষ্ঠী অর্থাৎ এসটি সম্প্রদায়কে এর মধ্যে তালিকাভুক্ত করে দেয়। এর ফলে মূলত গুজ্জর ও বকর ওয়ালারাই এই সুবিধা আগে পেত। বর্তমানে গুজ্জর ও বকর ওয়ালা এই তীব্র বিরোধিতার কারণে তাদের ভাগে কম পড়তে শুরু করে। এই পরিস্থিতি সামলাতে সরকার কোটা বাড়িয়ে সেটাকে 20% করে দেয়। এর ফলে যা হওয়ার তাই হলো। কিরকম? সংরক্ষণ বেড়ে দাঁড়ায় 70%, আর সাধারণ মেধাবীদের সুযোগ ঘন্টা সংকুচিত হয়ে গেল। জম্মু কাশ্মীরে বেসরকারি শিল্প খুব একটা নেই বললে চলে। যেহেতু শিল্প বা বেসরকারি কোনো সিস্টেম নেই, সেখানে তরুণেরা বা তরুণীরা চাকরির জন্য মূলত সরকারি নিয়োগ বা মেরিটের ভর্তির উপর নির্ভর করে। তাই 30% ওপেন মেরিট তাদের কেরিয়ারকে এক বিশাল অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। দেখুন, ওমর আবদুল্লাহ যখন ক্ষমতায় এলেন, তিনি এই সমস্যাটি উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন। এখন তিনি এই এক কঠিন দোটানার মধ্যে পড়ে যান। কিরকম? যদি তিনি সংরক্ষণ কমান তবে সংরক্ষিত সম্প্রদায়গুলো রেগে যাবে, আবার যদি না কমান তবে সাধারণ ক্যাটাগরির তরুণেরা অর্থাৎ যাদেরকে আমরা জেনজি বলে চিনি তার প্রতি লক্ষণ করবে। আর সরকার এখন এই ব্যবস্থাটিকে একদম রেসলাইন বা যৌক্তিক বলে মেনে নিতে চাইছে। মন্ত্রিসভার একটি সাব কমিটি প্রস্তাব দিচ্ছে যে আরবিএ এবং ইডব্লিউএস অর্থাৎ যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া আর কি, তাদের কোটা কিছুটা কমিয়ে সেই আসনগুলো ওপেন মেরিটে ফিরিয়ে আনা হোক। কিন্তু সমস্যাটা হলো জম্মু কাশ্মীর একটি কেন্দ্রশাসিত অঞ্চল। এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিন্তু লেফটেন্যান্ট গভর্নমেন্টের নেই। সেটা রয়েছে লেফটেন্যান্ট গভর্নমেন্ট এবং কেন্দ্র সরকারের হাতে। ওমর আবদুল্লাহের অভিযোগ, তারা ফাইল পাঠিয়ে দিলেও কেন্দ্র বা এলজি অফিসে কোনো চূড়ান্ত অনুমোদন আসছে না। বন্ধুরা, এখানে আপনাকে বুঝতে হবে
ভারতের জন্য জম্মু কাশ্মীরের স্থিতিশীলতা কিন্তু কতটা গুরুত্বপূর্ণ অবশ্যই বলার অপেক্ষা রাখে না, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিরকম? আভ্যন্তরীণ নিরাপত্তা তো অবশ্যই দরকার। দেখুন, যদি কাশ্মীরের তরুণ প্রজন্ম বা জেনজি বলে যাদেরকে আমরা চিনি, যারা স্মার্টফোন বা সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয় হয়, তারা যদি রাস্তায় নেমে আসে, তাহলে তা পাকিস্তানের মতো প্রতিবেশী দেশগুলোকে বিশৃঙ্খলার সুযোগে কিন্তু ছেড়ে দিতে পারে। আর কি, জম্মু কাশ্মীরের অনেক সংরক্ষিত এলাকা চীন ও পাকিস্তান সীমান্তের পাশে অবস্থিত আছে। এখানকার সামাজিক অস্থিরতা সরাসরি সীমান্ত নিরাপত্তায় কিন্তু প্রভাব ফেলতে পারে, এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এবং তরুণেরা যদি কর্মসংস্থান নিয়ে হতাশ হয়ে পড়ে, তবে রাজ্যে উন্নয়ন থমকে যাবে। ভারত সরকার যে উন্নয়নের মডেল দেখিয়ে সেখানে তাদের তাদের ক্ষমতাকে প্রতিষ্ঠা করতে চাইছে, সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হবে। জেনজি বলতে কাদেরকে বোঝানো হয়? জেনজি বলতে আমরা জানি 1996 থেকে 2012-র মধ্যে যাদের জন্ম তাদেরকে আমরা সাধারণত জেনজি বলে উল্লেখ করছি। এই প্রজন্মে সোশ্যাল মিডিয়া এবং ইনস্টাগ্রাম কমিউনিকেশনে সব থেকে বেশি বিশ্বাসী। ওমর আবদুল্লাহ জানেন যে এই তরুণদের পথ যদি একবার ফেটে পড়ে, তবে সামলানো কিন্তু পথ অনেক কঠিন হয়ে যাবে। সেটা তো আমরা দেখেছি, আমরা বিশ্ব রাজনীতিতে দেখেছি, বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখেছি, পাকিস্তানের ক্ষেত্রে যদিও অল্প হয়েছে কিন্তু হয়েছে, আমরা নেপালের ক্ষেত্রে দেখেছি, এবং আমাদের দেশেও একটা বড় ধরনের আন্দোলন হয়ে গেল, সেটাও আমরা দেখেছি। যেমনটা আমরা সাম্প্রতিককালে বিশ্বের অন্যান্য প্রান্তের ছাত্র আন্দোলন দেখেছি, যেটা বলছিলাম আপনাকে। এটি সাধারণ একটি রাজনৈতিক মিছিল নয়, এটি একটি অস্তিত্বের লড়াই। মেধাবী ছাত্রের এই কান্না কি দিল্লির কাছে পৌঁছে যাচ্ছে? দিল্লি কি ভাবছে? অবশ্যই ভাবা উচিত, না ভাবলে কিন্তু চলবে না। এখন আসছি একটু সমাধানের কথায়। সমাধান কি? দেখুন, সমাধান হলো ন্যাশনালাইজেশন বা যোগ্যতা ও সামাজিক ন্যায় বিচারের মাধ্যমে একটি ভারসাম্য রক্ষা করা তথ্যযোগ। দেখুন, আপনাদের কি মনে হয়, জম্মু ও কাশ্মীরের 70% সংরক্ষণ কি মেধার অবমাননা, নাকি পিছিয়ে পড়া মানুষদের জন্য সঠিক পদক্ষেপ? আপনার মতামত কিন্তু কমেন্টে জানাবেন। এই কমেন্ট কিন্তু আমি ছাড়াও আরো অনেকে পড়বে, তারা দেখে বুঝতে পারবে এর মধ্যে অনেক স্ট্র্যাটেজিস্ট বা ভারতবর্ষের অনেক মানুষ রয়েছে যারা এখান থেকে স্ট্র্যাটেজি ফলো করবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, এবং বিভিন্ন ধরনের ভূ রাজনৈতিক বিশ্লেষণের জন্য আমাদের এই জিওটিক্যাল চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারে, যদি আপনি ইউটিউব থেকে দেখে রাখেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করতে ভুলবেন না। সমাধানের কথা বলছিলেন না? সমাধান করবে না আপনারা, সমাধান করবে সরকার। আমরা সমস্যাটাকে আপনাদের সামনে তুলে ধরলাম, আপনারা কমেন্ট করুন, জানান এখানে কি হবে। তবে অবশ্যই এই সমস্ত আন্দোলনকে দেখা দরকার, ভালোভাবে বিচার করে দেখা দরকার। কারণ এইখানে যদি একটু ফাটল থাকে তাহলে এই আন্দোলনকে টিপু হাইজেক করে ফেলতে পারে পাশাপাশি যে সমস্ত দেশগুলি রয়েছে যাদের সঙ্গে আমরা পড়া শেয়ার করি। খুব সাবধানে থাকতে হবে আমাকে। এই পর্যন্তই। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।